জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি নাহিদ ইসলামের। ছেড়ে দেয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম, আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরের সাথে। বুধবার সন্ধ্যায় দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গেল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। তার ছেড়ে দেয়া দুটি মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সংযুক্ত করা হয় প্রধান উপদেষ্টা দপ্তরের সঙ্গে। একদিন পর বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয় দুটি পুনঃবন্টন করা হয়। এর মধ্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে মাহফুজ আলমকে। আত্মপ্রকাশ করল সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক আব্দুল কাদের বিকেল ৩টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের ঘোষণা থাকলেও ঠিক আগ মুহূর্তে সম্মেলনের স্থলে প্রবেশ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল। বাকবিতণ্ডার জেরে সেখানে ঘটে হাতাহাতির ঘটনা। শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই বিপ্লবে তাদের বড় ভূমিকা থাকলেও শুধু সদস্য পদ দিয়ে কমিটির গুরুত্বপূর্ণ পদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো প্রতিনিধি না রেখে বৈষম্য করেছে নতুন ছাত্র সংগঠন। উদ্ভূত পরিস্থিতিতে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন ভণ্ডুল হয়ে গেলেও ২ ঘন্টা পর মধুর ক্যান্টিনে আসেন নতুন কমিটির আহ্বায়ক আবু বাকের ও সদস্য সচিব জাহিদ আহসান। এ পর্যায়ে ফের ধস্তাধস্তি হয় দুই পক্ষের মধ্যে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে জুলাইয়ের চেতনা অটুট রাখার কথা জানিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের নাম ও এর আহ্বায়ক কমিটি। আমরা বাংলাদেশ ফার্স্ট, স্টুডেন্ট ফার্স্ট স্লোগানকে সামনে রেখে আমরা জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে একটি নতুন এবং ইউনিক ছাত্রদের পক্ষে ছাত্র সংগঠন ঘোষণা দিতে চাচ্ছি। যে নেগোসিয়েশন করা হয়েছে ওইটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানে না, বিশ্লেষণ মানে না, সমন্বয় করে পরামর্শ করে যারা আন্দোলনের স্টেক হোল্ডার ছিল জুলাই গণ অভ্যুত্থানে সবার মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করা হোক। আপনারা যে সংগঠন একটা উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এরকম সিন্ডিকেট ভিত্তিক এইটা মানি না। ২৮ বছর পর বিএনপির বর্ধিত সভা হতে যাচ্ছে কাল। অংশগ্রহণ করবেন ৪,০০০ নেতাকর্মী। কেন্দ্রীয় নেতারা বলছেন এটি নেতাকর্মীদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি দলের কার্যক্রমকে আরও গতিশীল করবে। বৃহস্পতিবার বর্ধিত সভা ঘিরে প্রস্তুত হচ্ছে সভাস্থল। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবের অংশ নেবেন। সব মিলিয়ে ৪,০০০ নেতৃবৃন্দ থাকার কথা রয়েছে। সকাল ১০টা থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা। উদ্বোধনী বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ৪,০০০ নেতৃবৃন্দ আমাদের এই সভায় উপস্থিত হবেন। সেখানে তাদের আলাপ আলোচনা, তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উদ্বোধনী বক্তব্যে তার মেসেজ থ্রো করবেন, যেটি আগামী দিনে আমাদের সাংগঠনিক তৎপরতাকে বৃদ্ধি করবে। আধিপত্যবাদী শক্তি তারা বসে নেই, তারা শেখ হাসিনার পরাজয়ের পরে নানাভাবেই তারা চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। তো সুতরাং দেশের ভিতরে ঐক্য এবং ষড়যন্ত্র, ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। আপিল শুনানির জন্য ২২ এপ্রিল ধার্য করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ATM আজহারুল ইসলাম সাহেবের রিভিউ মামলার শুনানি ছিল। আপনারা জানেন যে এই মামলায় দুটি পক্ষ, একটি হলো ATM আজহারুল ইসলাম বনাম চিফ প্রসিকিউটর। অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন
সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। এখন 4 দিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন 4 দিক। সংস্কার দরকার, তবে আপাতত নির্বাচনমুখী কাজে জোর দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেকার সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। এই যে দৈনন্দিন যে সংগ্রামগুলো হচ্ছে, যে অবস্থা দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে যে একটা ফ্লুইড অবস্থায় দেশ আছে, এখান থেকে বেরোতে হলে তো ইলেকটেড গভর্নমেন্ট উইথ পলিটিক্যাল ওয়েট লাগবে, তাই না? পলিটিক্যাল মোবিলাইজেশন লাগবে, পলিটিক্যাল মাসেল লাগবে, পলিটিক্যাল সমর্থন লাগবে। এছাড়া তো এগুলো সমাধান হবে না। এই জন্য আমি কিন্তু তাদেরকে দোষারোপ করতে চাই না, কারণ এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট। তাদের দায়িত্বটা হচ্ছে তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে দেশে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে। যে সরকার যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে তারা সে সমাধান করবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এদেশে যারা জন্মগ্রহণ করেছে তারাই দেশের নাগরিক, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে দেশে কিছুই নেই। সকালে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতের জনসভায় কথা বলেন তিনি। কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু? এই দেশে যে জন্ম নিছে সেই দেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদেরকে কোনো ভাগ বাটোয়ারা ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয়। এই বদ হাসলাত ছিল অতীতের পতিত স্বৈরাচারের। তারা এই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখি লাগিয়ে রেখেছিল। যাই হোক, আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে, কিন্তু এটাও সত্য যে কেউ যেন কারো ধর্মীয় আবেগে কুচাকুচি না করেন, সুরসুরি না দেন। স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে বিএনপি মনোনীত ঢাকা জেলার সাবেক স্থানীয় জনপ্রতিনিধিরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশ থেকে তারা জানান, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। পরে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গেলে পথে তাদের বাধা দেয় পুলিশ। এই সময় তাদের 5 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দিয়ে যান। আমাদের এক দফা এক দাবি, একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ অবাধ একটা জাতীয় নির্বাচন চাচ্ছি। জাতীয় নির্বাচন হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন হবে, এটাই আমাদের চাওয়া। এখন 4 দিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন 4 দিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা স্থায়ী বাসিন্দা হতে প্রয়োজন হবে 50 লাখ মার্কিন ডলারের। বিদেশি অভিবাসীদের জন্য গোল্ড কার্ড চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন এই প্রক্রিয়া চালু হবে। এটি গ্রিন কার্ডের সুবিধা সম্বলিত একটি নতুন সংস্করণ। ট্রাম্প বলেন, বিদেশি ও অভিবাসীদের জন্য গোল্ড কার্ড বিক্রি করবে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে বিত্তশালীদের যুক্তরাষ্ট্রে আসলে একদিকে করের আওতা বাড়বে এবং অন্যদিকে তৈরি হবে কর্মসংস্থান। গোল্ড কার্ড থেকে প্রাপ্ত অর্থ সরকারি তহবিলে জমা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তার মতে এই উদ্যোগটি দ্রুত মার্কিন জাতীয় ঋণ পরিশোধে বেশ কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের বিদ্যমান EB-5 প্রোগ্রামকে প্রতিস্থাপন করা হচ্ছে নতুন গোল্ড কার্ড সিস্টেমে। শেষ করছি এখন 4 দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।